ওকে, হাইড্রোজেন। গোটা পিরিয়ড টেবিলের মধ্যে দুটো এমন এলিমেন্ট আছে যাদের পজিশন নিয়ে খুব ডিসপিউট আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনের পজিশন নিয়ে ডিসপিউট এই কারণে, কারণ ওর প্রপার্টিটা গ্রুপ 1-এর সাথেও ম্যাচ করে আর গ্রুপ 18-এর সাথেও, গ্রুপ 17-এর সাথেও ম্যাচ করে। তাহলে ওর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে সেটা নিয়ে একটা ডিসপিউট আছে। কিন্তু আমরা যদি পিরিয়ড টেবিলটাকে এন্টায়ারলি কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে দেখি, তাহলে হিলিয়ামের কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1s2। তাহলে হিলিয়ামকে একটা এস ব্লক এলিমেন্টের মধ্যে থাকা উচিত ছিল, ইট শুড বি অ্যান এস ব্লক এলিমেন্ট। এবং হাইড্রোজেনেরটাও সেক্ষেত্রে হয়ে যাবে 1s1 এস ব্লক এলিমেন্ট। তো পিওরলি যদি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমরা পিরিয়ড টেবিল বানাই, তাহলে হাইড্রোজেনের ঠিক তলায় আছে লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে 1s2 2s1, তার তলায় সোডিয়াম 1s2 2s2 2p1 2p6 3s1। তাহলে এইখানে এই 1s1 2s1 3s1 এই রেসপেক্টে হাইড্রোজেনের গ্রুপ 1-এ থাকাটা বেশি সুইটেবল। কিন্তু সেই ক্ষেত্রে আমার হিলিয়ামের পজিশন হয়ে যাচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এদের ঠিক ওপরে। কিন্তু হিলিয়ামকে আমরা এখানে রাখি না, হিলিয়ামকে আমরা, আচ্ছা তাহলে লিথিয়াম সোডিয়াম এরা সব হয়ে যাচ্ছে গ্রুপ 1, আর হিলিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এগুলো সব হয়ে যাচ্ছে গ্রুপ 2। কিন্তু হিলিয়াম ইজ প্লেসড at group 18 just because হিলিয়ামে যে প্রপার্টি আছে, chemical and physical property, those are in match with group 18 p block elements। যাদের আউটার মোস্টের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে np6। তো যাই হোক, তো so we placed helium in group 18 keeping their property in mind। property in consideration, ওদের যেরকম প্রপার্টি হবে সেই প্রপার্টি ওয়াইজ আমি সেটাকে কনসিডার করব আর সেই হিসেবে ওকে প্লেস করব। তাহলে হিলিয়ামকে যদি আমরা ফার্মলি গ্রুপ 18-এ প্লেস করে দিই, তাহলে হাইড্রোজেন যার ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়ামের থেকে 1 কম, 1s1 মানে হচ্ছে 1s2 minus 1, এর ইলেকট্রনিক কনফিগারেশনটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মতো হয়ে যায়। ফ্লোরিনের হচ্ছে 1s2 2s2 2p6 2p5, তার মানে হচ্ছে 1s2 2s2 2p6 minus 1, মানে নিয়নের থেকে 1 কম। ইট ইজ লেস দেন 1 লেস দেন হিলিয়াম।
it is 1 less than neon. Similarly, chlorine ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5. This makes it 1s2 2s2 2p6 3s2 3p6 minus 1. তাহলে ও দুটো কোয়ালিটরের কনফিগারেশনই ওর মধ্যে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এস ব্লকের এস অরবিটালে একটা করে ইলেকট্রন, যেটা ওর পরের গুলোতে আছে, ওর নিচের গুলোতে আছে। আরেকটা হয়ে যাচ্ছে পি ব্লকের যে ইনার্ট গ্যাসগুলো আছে তার থেকে 1 লেস অ্যাটমিক নাম্বার, 1 লেস ইলেকট্রন, 1 লেস দেন আর্গন। তাহলে সেইভাবে এটা 1 লেস দেন ক্রিপ্টন, 1 লেস দেন জেনন, এই হিসেবে এরা প্লেস পেয়েছে এবং প্রত্যেকেরই লাস্ট ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 6 minus 1, p6 minus 1. So that is why হাইড্রোজেনের পজিশন আমরা এক্স্যাক্টলি কোথায় রাখবো সেটা ডিসপিউটেড হয়ে গেছে। তো প্রাইমারি রিজন হচ্ছে এই 1 লেস ক্যারেক্টার অথবা s1 ক্যারেক্টার। তাহলে হাইড্রোজেনের যে প্রপার্টিগুলো আছে আমরা সেটাকে দুভাবে ভাগ করতে পারি এবং 4টে আর্গুমেন্ট দিতে পারি। আর্গুমেন্ট ইন ফেভার অফ গ্রুপ 1, আর্গুমেন্ট এগেইনস্ট গ্রুপ 1, আর এটা হচ্ছে আর্গুমেন্ট in favor of group 17 and argument against group 17. তো প্রাইমারি রিজন হচ্ছে সবার প্রথমে যেটা আমরা মেনশন করতে পারছি সেটা হচ্ছে ওই NS1 কনফিগারেশন, আর এটা হচ্ছে এটার জন্য প্রাইমারি রিজন হিসেবে আমরা কনসিডার করতে পারি 1 লেস দেন ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। দ্যাট ইজ আ ফিজিক্যাল রুল বা ফিজিক্যাল লজিক। বাকিগুলো সব হচ্ছে এর এফেক্ট। হোয়াট আর দ্য এফেক্ট অফ দিস থিং? নাম্বার 2, গ্রুপ 1 এর জন্য ইলেকট্রোপজিটিভিটি, তুমি যদি ইলেকট্রোপজিটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি দেখো, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যামং নন মেটাল। এটার ভ্যালুটা হচ্ছে 2.1। তাহলে দিস ফেভার্স অ্যাজ আ সাপোর্ট অফ গ্রুপ 1 এলিমেন্ট। Number 3, of course this is a +1, this have a +1 oxidation state like alkali metals like group 1. সোডিয়ামেরও +1 আছে, হাইড্রোজেনেরও +1 আছে, তুমি কম্পাউন্ড কম্পেয়ার করলেই বুঝতে পারবে। নাম্বার 4, রিডিউসিং এজেন্ট। এবার যেহেতু অক্সিডেশন নাম্বার +1 এ যেতে পারে, তাহলে এলিমেন্ট কন্ডিশনও 0 আছে, তাহলে নিজে অক্সিডাইজ হচ্ছে, অন্যকে তাহলে রিডিউস করছে। 0 থেকে +1 যে মুভমেন্টটা হচ্ছে ওর নিজের অক্সিডেশন নাম্বারের, অক্সিডেশন স্টেটের, তাহলে নিজে অক্সিডাইজ হচ্ছে, অন্যকে রিডিউস করছে এখানে। নাম্বার 5, এরা ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে ডাইরেক্ট কম্বিনেশন করে, ডাইরেক্ট কম্বিনেশন উইথ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। যেমন এক্সাম্পলটা উপরে দিলাম,
সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ডাইরেক্ট কম্বাইন করে যাচ্ছে। কিন্তু এর এগেনস্টে কিছু প্রোফাউন্ড লজিক আছে। মানে এত সিমিলারিটি থাকা সত্ত্বেও, ইলেকট্রোপজিটিভিটি, অক্সিডেশন স্টেট সিমিলারিটি থাকা সত্ত্বেও, সব থেকে প্রথম যেটাতে ফেল করে হচ্ছে আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনার্জি বা এনথালপি। মানে একটা গ্রুপ 1 এর মেটালকে মেটাল প্লাস করে ইলেকট্রন তৈরি করতে এনার্জি লাগে লেস দেন মোটামুটি 520 কিলোজুল পার মোল। একটা মেটালকে মেটাল প্লাস করতে, কিন্তু হাইড্রোজেনকে হাইড্রোজেন প্লাস করতে অনেক বেশি এনার্জি লাগে, 13,012 কিলোজুল পার মোল। তাহলে ব্যাপারটা কাছাকাছিও হচ্ছে না, ইটস ভেরি লেস। আদার মেটালস হ্যাভ ভেরি লেস আয়নাইজেশন এনথালপি, মানে ওদেরকে ক্যাটায়নে কনভার্ট করা খুব সোজা অ্যাকোয়াস সলিউশনে বা গ্যাসিয়াস কন্ডিশন। অ্যাকোয়াস সলিউশন থেকে বড় কথা গ্যাসিয়াস কন্ডিশন। অ্যাকোয়াস কন্ডিশন তো হাইড্রেশনও চলে আসবে, আমি জাস্ট গ্যাসিয়াস কন্ডিশনে আইসোলেটেড মলিকিউলের অ্যাটমের থেকে ইলেকট্রন বার করতে চাইছি, ঠিক আছে? আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। তাহলে হাইড্রোজেনেরটা অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু মেটালেরটা অনেক বেশি সোজা। নাম্বার 2, existence of hydronium ion itself a big deal। এরকম ভাবে বাকি মেটালগুলো পারে না। তুমি যে কোনো মেটালকে মেটাল প্লাস করে দাও, ও মেটাল প্লাস হিসেবে এক্সিস্ট করবে, কিন্তু হাইড্রোজেনকে এইচ প্লাস করে দাও, ও কিন্তু এইচ প্লাস হিসেবে এক্সিস্ট করবে না। এখানে তুমি জল দিলে কিচ্ছু হবে না, বড়জোর মেটাল প্লাসটা হাইড্রেটেড হয়ে যাবে। এখানে যদি তুমি জল দাও তাহলে কিন্তু একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে যাচ্ছে, এটা H3O প্লাস করে ফেলছে। এইটা কিন্তু এরকম কোনো আয়ন করে না, এটা কিন্তু এরকম কোনো আয়ন করতে পারে না, বিশেষ করে গ্রুপ 1 পারে না। বাকি গ্রুপগুলো পারলেও পারতে পারে, সেটা কথা নয়, কিন্তু অন্ততপক্ষে গ্রুপ 1 করছে না। ঠিক আছে? আর নাম্বার 3, HCl in gaseous or in liquid condition cannot carry current। Bond is covalent, the bond is purely covalent। কিন্তু NaCl বা অন্যান্য যেসব ক্লোরাইডগুলো আছে, NaCl, KCl, এরা কিন্তু ইন মল্টেন কন্ডিশন, মল্টেন মানে লিকুইড, আমরা চ্যাপ্টার 1 পড়ার সময় লিকুইড আর মল্টেনের ডিফারেন্স করছিলাম, কিন্তু স্টেট ওয়াইজ দুটোই কিন্তু সেম। ক্যান ক্যারি ইলেকট্রিসিটি। বন্ড ইজ আয়নিক। এর থেকে কি প্রুভ হচ্ছে? বন্ড ইজ ionic। So these are the difference, but look at this difference. The difference does not make it similar to group 17 automatically. It has something different of argument, different type of argument if we try to search the similarities। এর সঙ্গে ডিফারেন্স মানে ওর সঙ্গে সিমিলারিটি নয়, কারণ এদের দুজনের এই কটা পয়েন্ট বাদেও আরো অনেক পয়েন্ট থাকতে পারে। তাই গ্রুপ 70 এর সঙ্গে সিমিলারিটি কি? নাম্বার 2,
একটা হচ্ছে ওয়ান লেস দ্যান ইনার্ট গ্যাস, এটা তো ঠিক আছে। নাম্বার টু, ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। ওখানে ইলেকট্রো পজিটিভ অলরেডি লিখে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে কিন্তু আবার সেই উল্টো কথাটাও বলতে হচ্ছে, ইলেকট্রো নেগেটিভ ক্যারেক্টার। কি করে বুঝবে? মেটালের সঙ্গে ও হাইড্রাইড তৈরি করতে পারে, মেটাল হাইড্রাইড লাইক মেটাল হ্যালাইড। তো হ্যালাইডগুলো ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারের জন্য মেটালের সঙ্গে লাগে, তাহলে এখানেও যেহেতু হাইড্রাইড তৈরি করছে, তার মানে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার শো করছে। সিমিলার মলিকিউল মানে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থেকে তৈরি। নাম্বার থ্রি, অক্সিডেশন স্টেট। -1, এখানে অক্সিডেশন স্টেট +1 লিখেছিলাম, এখানে হঠাৎ করে -1 চলে এলো, কারণ একটু আগে যে মেটাল হাইড্রাইড আর মেটাল হ্যালাইডের কথা হচ্ছে সেইটার জন্য। যেমন ধরো NaH আর NaCl, Na অলওয়েজ গ্রুপ 1 এর জন্য +1, তাহলে হাইড্রোজেনটা -1, ক্লোরিনটাও -1। সিমিলার অক্সিডেশন স্টেট, দুজনেরই -1 আছে। নাম্বার 4, অ্যাটমিসিটি। দিস ইজ আ বিগ ডিফারেন্স। 2, সোডিয়ামকে কেউ Na2 লেখে না, লিথিয়ামকে কেউ Li2 লেখে না, কিন্তু ফ্লোরিনকে F2, ক্লোরিনকে Cl2, ব্রোমিনকে Br2, আইকে I2, হাইড্রোজেনকে H2, এও লিখতেই পারি। নাম্বার 5, আয়োনাইজেশন এনথালপি। কিছু কিছু এলিমেন্ট আছে আয়োনাইজেশন থেকে অনেক হাই, কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে যাতে আয়োনাইজেশন এনথালপি হাইড্রোজেনের কাছাকাছি। যেমন হাইড্রোজেন একটু আগে দেখাচ্ছিলাম 1312 কিলোজুল পার মোল, ফ্লোরিনের সেখানেই হয়ে যায় 1681, ক্লোরিনের হয়ে যায় 1255, হাইড্রোজেনের ব্রোমিনের হয়ে যায় 1121। তাহলে 1312টা এই যে রেঞ্জ 1600, 1200, 1100 এর মাঝামাঝি, ইন বিটুইন, মানে হাইড্রোজেন বলতে পারে যে আই এম ওয়ান অফ দেম, বিকজ ওদের যা আয়োনাইজেশন এনথালপি আমারও তাই আয়োনাইজেশন এনথালপি। ওরাও একটা ইলেকট্রন বার করতে যা ডিম্যান্ড প্লেস করে, যে এনার্জির ডিম্যান্ড প্লেস করে, আমিও তাই করি। কিন্তু এর সঙ্গেও কিছু ডিফারেন্স রয়েছে, যেমন গ্রুপ 1 এর সাথে রয়েছে, গ্রুপ 17 এর সাথেও রয়েছে। সব থেকে প্রথম যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে হ্যালাইড যেগুলো তৈরি করে না, মেটাল হ্যালাইড, এগুলো হাইলি ক্রিস্টালাইন ইন নেচার হয়। Metallic halides are crystalline in nature, metallic hydrides are unstable. Stable crystalline or metallic hydride unstable. ক্রিস্টালাইন বটে, বাট ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিকটা ভালো না। নাম্বার 2, আনপেয়ার্ড মানে আনশেয়ার্ড ইলেকট্রন, মানে লোন পেয়ারে অ্যাবসেন্স আছে, অ্যাবসেন্স অফ লোন পেয়ার ইনসাইড ডাইঅ্যাটমিক মলিকিউল। তাই জন্য মাল্টিপল বন্ড করতে পারে না, ক্যান নট ফর্ম। বলো স্যার, আওয়াজ কেটে কেটে আসছে আবার, দাঁড়াও।
এবার দেখো তো ঠিক আছে কিনা। স্যার এখন ক্লিয়ার আসছে। ওকে, আমার আইসোলেশন রুম পর্যন্ত নেট পৌঁছাচ্ছেই না। সকালবেলা ক্লাস করাতে করতে মোবাইল ডেটাটাও শেষ। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, cells of lone pair inside diatomic molecule cannot form multiple bond. এই ডাইঅ্যাটমিক মলিকিউলের মধ্যে যদি লোন পেয়ার না থাকে, যেমন ধরো এইচ সিঙ্গেল বন্ড এইচ, নো লোন পেয়ার, কিন্তু এফ সিঙ্গেল বন্ড এফ, এফে কিন্তু 3টে করে লোন পেয়ার আছে প্রত্যেকটা এফ অ্যাটমে। কারণ ওর আউটার মোস্টে 7টা ইলেকট্রন ছিল, 6টা বন্ড করেছে, এই 6টা বন্ড করেনি, একটা বন্ড করেছে। ক্লোরিন সিঙ্গেল বন্ড ক্লোরিন লোন পেয়ার, এই লোন পেয়ারগুলো পরে ওকে হেল্প করে মাল্টিপল বন্ড ফর্ম করতে। যেমন ধরো HClO4, HOCl ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও, তার মানে কি হয়েছে, লোন পেয়ারগুলো তখন ডবল বন্ডে কনভার্ট হয়েছে। কিন্তু হাইড্রোজেনকে HOH4 এই জিনিসটা লেখা যাবে না, কারণ ওর কাছে কোনো লোন পেয়ারই নেই যেটা অক্সিজেনের সাথে ডবল বন্ড করবে। তো এই ব্যাপারটা কিন্তু একটা ডিফারেন্স। আর সব থেকে ইজি আন্ডারস্ট্যান্ডেবল ডিফারেন্স হচ্ছে নেচার অফ দ্য অক্সাইড। নেচার অফ অক্সাইডকে কিন্তু দু জায়গাতেই লেখা যায়, এখানেও লেখা যায় নেচার অফ অক্সাইড। গ্রুপ 1-এর যে অক্সাইডগুলো আছে তাদের নেচার হচ্ছে বেসিক, কিন্তু ওয়াটার হচ্ছে নিউট্রাল। এগুলো সব বেসিক। খেয়াল করে দেখো Li2O, এর সঙ্গে জল দাও 2LiH হয়ে যাচ্ছে। Na2O, এতে জল দাও 2NaOH হয়ে যাচ্ছে। কিন্তু H2O, এতে যদি জল দিই H2H2ই থেকে যায়। এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, এর জন্য কিন্তু বেস তৈরি করলো। বেস কি, রাদার অ্যালকালি তৈরি করে ফেললো, এটা কিন্তু নিউট্রালই থেকে গেল। ঠিক তেমনি এখানেও নেচার অফ অক্সাইডের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এদের অক্সাইডগুলো বেশি অ্যাসিডিক হয়, H2O নিউট্রাল আর বাকিগুলো হচ্ছে অ্যাসিডিক। Cl2O, Cl2O3, Cl2O5, Cl2O7, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক। 2HOCl, 2HClO2, 2HClO3, 2HClO4, they are all অ্যাসিডিক। তাহলে তুই যেরকম অক্সাইডে খুশি নাও না কেন, হ্যালোজেন সবসময় অ্যাসিডিক অক্সাইড তৈরি করে,
আর হাইড্রোজেন নিউট্রাল। তাই জন্য হাইড্রোজেনকে রাফ এলিমেন্ট না, রোগ এলিমেন্ট বলা হয়। ROGUE, ঠিক আছে? সেই জন্য হাইড্রোজেনের আরেকটা নাম হচ্ছে রোগ এলিমেন্ট। It does not obey our standard instructions or standard idea. It does not follow. আচ্ছা, হাইড্রোজেনটা ইনঅর্গানিক কম্পাউন্ড, তা বলে কি এর আইসোটোপ থাকতে পারে না? ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক এলিমেন্ট, এর আইসোটোপও আছে, আইসোমারও আছে। তাদের প্রপার্টিজ অফ হাইড্রোজেন। প্রথমে ফিজিক্যাল প্রপার্টিজ। তো নাম্বার 1 হচ্ছে আইসোটোপ। হাইড্রোজেনের 3টে আইসোটোপ দেখা যায়। আইসোটোপ একটাকে বলা হচ্ছে শুধু হাইড্রোজেন, একটাকে বলা হচ্ছে ডয়টেরিয়াম, আরেকটা হচ্ছে ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম। সবার সিম্বলকে তুমি এইচ দিয়ে লিখতে পারো, কিন্তু আমরা স্পেশালি একটু ওভার স্মার্ট হয়ে সেকেন্ড হাইড্রোজেনটাকে ডি দিয়ে এবং থার্ড হাইড্রোজেনটাকে টি দিয়ে দেখাই। এদের অ্যাবান্ডান্সের রেশিও যদি তুমি করো, তাহলে এটা মোটামুটি 99.98%, প্রচুর। এটা 0.015%, ঠিক আছে? আর এটা আরো কম। তা তুমি মোটামুটি যদি এদেরকে এর মোস্ট অফ মানে হাইয়েস্ট নাম্বারটা দিয়ে ভাগ করে দাও, তাই তুমি এর অ্যাবান্ডান্স 1 পেলে এটাকে 1.5 × 10⁻² পেতে পারো। আর এটাকে তুমি পেতে পারো হচ্ছে 1.7 × 10⁻17. What does it mean? This means if you take 10⁻17 atoms of হাইড্রোজেন, তার মধ্যে একটা অ্যাটম হবে ট্রিটিয়ামের, (1.5 × 10⁻15) অ্যাটম হবে ডয়টেরিয়াম। আর বাকি যে 9.985 × 10⁻16টা অ্যাটম থাকবে, তারা হাইড্রোজেনের হবে। দ্যাট ইজ আ বিগ ডিফারেন্স। এই ডয়টেরিয়ামটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে বলেই এটাকে আমরা নোটিস করতে পারি, এটাকে আমরা হেভি হাইড্রোজেন বলি। ওকে, এর থেকে আমরা রেডিও অ্যাক্টিভিটি মানে ডয়টেরিয়ামের মূল মানে প্রপার্টি হচ্ছে বা মূল ইউজ হচ্ছে অ্যাবজর্ব করতে পারে এটা রেডিও অ্যাক্টিভিটিকে। কিন্তু ট্রিটিয়াম যেটা আছে,
দ্যাট ইজ হাইলি রেডিওঅ্যাক্টিভ। এবার এদের যদি আমি স্ট্রাকচারাল প্রপার্টিস দেখি, তাহলে অলরেডি এখানে মাস নাম্বার অ্যাটমিক নাম্বার দুটোই দেওয়া আছে। ট্রিটিয়ামের কীভাবে রেডিওঅ্যাক্টিভিটি দেখায়? ট্রিটিয়াম একখানা ভেঙে গিয়ে একটা হিলিয়াম তৈরি করে আর একটা পজিট্রন তৈরি করে। সরি, পজিট্রন একটা বিটা ইলেকট্রন তৈরি করে, এটাকে বলা হয় বিটা ইলেকট্রন। এবার আমি যদি তিনজনের একটা কম্পারেটিভ চার্ট বানাই, হাইড্রোজেন, ডয়টেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম, তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে সবারই 1 করে। দ্যাট মেক্স দেয়ার আইডেন্টিটি ইকুয়াল, they have same chemical properties, but mass number A1, A2, A3, তাহলে প্রোটন অ্যান্ড নিউট্রনও আমার ভ্যারি করে যাবে। প্রোটন সবারই 1 1 1, কারণ প্রোটন নাম্বার অ্যাটমিক নাম্বার ইকুয়াল, বাট নিউট্রন হয়ে যাবে 1 - 1 0, 1 - 2 - 1 1, and 3 - 1 2। তাহলে যা তফাৎ আছে সব এদের নিউক্লিয়াসে আছে। প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার সমান হবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে এরকম, এটা যদি ওর নিউক্লিয়াস হয় আর এটা যদি ওর অরবিট হয়, নিউক্লিয়াসে একটা প্রোটন বসে আছে আর অরবিট দিয়ে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। ডয়টেরিয়ামে প্রোটন তো একটাই, কিন্তু একটা নিউট্রনও আছে, তাহলে এটা একটু হেভি, কিন্তু তাতে বাইরের বা ভেতরের, তাতে বাইরের ইলেকট্রন নাম্বারে কোনো চেঞ্জ হয় না। এখানেও এখনো একটাই ইলেকট্রনই ঘুরে বেড়াচ্ছে, যেহেতু দুটো ইলেকট্রন নাম্বার সেম, কেমিক্যাল প্রপার্টিসও সেম হবে। আর ট্রিটিয়ামের ক্ষেত্রে সেম জিনিস, বাইরে দিয়ে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, সাইজেরও কোনো তফাৎ নেই, কিন্তু নিউক্লিয়াসে instead of one proton, sorry, one proton is there, one proton is present, instead of one neutron there are couple of neutrons, 2 neutrons. So that is why this is the heaviest one, hydrogen. So this is present in 99.985%, this is 0.015%, and this is 10 to the power minus 15%. 10 to the power minus 15 means 1 in 10 to the power minus 17. 1 in 10 to the power 17. তাহলে এবার যদি তুমি এদের মলিকুলার মাস দেখো, মলিকুলার মাস তো মাস নাম্বারের সঙ্গে ইকুয়াল নাও হতে পারে। তা তুমি মলিকুলার মাস যদি তুমি দেখো, তাহলে কিন্তু তোমার মানে হাইড্রোজেন, হিলিয়াম আর হাইড্রোজেন, ডয়টেরিয়াম আর ট্রিটিয়ামের ডাইমারগুলো হচ্ছে তাদের মলিকিউল। তাতে এদের মলিকুলারগুলোর কম্পেয়ার করি, কোনো ভ্যালু মনে রাখতে হবে না, জাস্ট ট্রেনটা বুঝতে হবে। তাহলে H2D2T2 ডেন্সিটি হচ্ছে 0.09, 0.18 and 0.27, clearly 3 times, because mass number 3 times of the first one, so mass must be 3 times of the first one. Molar mass 2.016, 4.032 and 6.048. অ্যাকচুয়ালি এটা 3 টাইমস হলেও মেজার করতে গিয়ে আমরা এটাকে একটু কম পাই। দ্যাট কজেস বাই দ্য মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট
ক্লাস 12-এর নিউক্লিয়ার ফিজিক্সের চ্যাপ্টারে পেয়ে যাবে। এইটুকুই বুঝে রাখো, যখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে একটা এক্সচেঞ্জ হয়, মানে প্রোটন ভেঙে নিউট্রন হচ্ছে বা নিউট্রন ভেঙে প্রোটন হচ্ছে, এই ব্যাপারটা চলার সময় কিছুটা মাস ডিকে হয়ে গিয়ে এনার্জিতে কনভার্ট করে, এই এনার্জিটা ইউজ হয় ওর নিউক্লিয়াসটাকে বাইন্ড করে রাখতে। মেল্টিং পয়েন্ট অফকোর্স যেটা হালকা হবে সেটা মেল্টিং পয়েন্ট কম হবে। এটা 13.8, এটার 18.7, আর এটা 20.6। হেভি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো মলিকিউল হেভি হচ্ছে তত মেল্টিং পয়েন্টও বাড়ছে, আর বয়েলিং পয়েন্ট তাহলে সেভাবেই বাড়বে। এগুলো সব কেলভিনে। এতটা ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে তো আমাদের রুম টেম্পারেচারেই আমরা লিকুইড হাইড্রোজেন, গ্যাসিয়াস হাইড্রোজেন দেখতে পেতাম। 20.4, 23.9 and 25. ভ্যালু শুড নট বি রিমেম্বার, কারণ ভ্যালু কোথাও জিজ্ঞেস করবে না, বাস্ট আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ট্রেন্ডটা কি আছে। ল্যাটেন্ট হিট অফ মেল্টিং, ল্যাটেন্ট হিট অফ ফিউশন যেটাকে বলে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটা সব থেকে কম 0.117, এটা সব থেকে বেশি 0.25। এগুলো সব কিলোজুল পার মোল। 1 মোল হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেনকে, সলিড হাইড্রোজেনকে মেল্ট করে লিকুইড করতে এত কিলোজুল এনার্জি লাগছে। আর ভ্যাপোরাইজেশন সেই সেম জিনিস, 0.904। ল্যাটেন্ট হিট মানে সেম জিনিস বলতে ল্যাটেন্ট হিট, সেম ইউনিট, 1.226 and 1.393। তাহলে প্রত্যেকটা ভ্যালু, এখানে যা যা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু কিন্তু হাইড্রোজেন থেকে ডয়টেরিয়াম হয়ে ট্রিটিয়ামে বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ বোঝা গেল। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, উইল সি দ্যাট দ্য প্রিপারেশন অফ হাইড্রোজেন, কীভাবে ল্যাবরেটরিতে এবং ইন্ডাস্ট্রিতে প্রিপারেশন করা হয়। তো প্রথমে ল্যাবরেটরিগুলো, সব থেকে ইজি ল্যাবরেটরি প্রিপারেশন হচ্ছে মেটাল প্লাস ওয়াটার, মেটাল হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন, টোয়াইস করে দাও। যদি ভ্যালেন্সি টোয়াইস হয় তাহলে তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। মানে ধরো M প্লাস 2H2O, মেটালের ভ্যালেন্সি যদি টোয়াইস হয়ে যায় তাহলে MOH হোল 2 হয়ে যাবে আর H2 হয়ে যাবে, তাহলে আর তোমাকে টোয়াইস করার দরকার পড়ছে না। এখানে M বলতে অ্যাক্টিভ মেটালতে বোঝাচ্ছে। অ্যাক্টিভ মেটাল বলতে ইউজুয়ালি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে, ক্যালসিয়াম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওরা হাইড্রক্সাইড তৈরি না করে অক্সাইডও তৈরি করতে পারে। এখানেও সেই ভ্যালেন্সি ওয়াইজ তোমাকে ব্যাপারটা দেখে নিতে হবে, ব্যালেন্স করে। এখানে কিন্তু মেটালটা একটুখানি লেস অ্যাক্টিভ, কিন্তু এরাও করতে পারে। যেমন ধরো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, কোবাল্ট, এরা, জিঙ্ক, ঠিক আছে। কেন এটা লেস অ্যাক্টিভ কি করে বুঝবো? আমাদের বাড়িতে প্রচুর অ্যালুমিনিয়ামের ইউটেন্সিলসের মধ্যে জল রাখি। যদি এটা সত্যি সত্যি খুব অ্যাক্টিভ হতো তাহলে অ্যালুমিনিয়াম ইউটেন্সিলসটা জলের সঙ্গে রিয়াক্ট করে ওখানে হাইড্রোজেন গ্যাস রিলিজ করিয়ে মেটালটাকে ফুটো করে দিত না, কিন্তু সেটা পারে না।
এখানে আয়রন কোবাল্টটাকে এখানে আমরা রাখছি, কিন্তু আয়রন কোবাল্টের ক্ষেত্রে একটা স্টার মার্কস আছে। এরা কিন্তু স্টিমের সাথে রিয়্যাক্ট করে। এরা নর্মাল আয়রন নর্মাল কোবাল্টের সঙ্গে রিয়্যাক্ট করতে পারে না, স্টিম ভেপার কন্ডিশন, কারণ এরা আরো বেশি ইনঅ্যাক্টিভ। তাহলে যত ওপরের দিকে আছে, আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ক্লাস 10-এ অনেকেই দেখেছি, আমাদের ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে ছিল ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ওপর থেকে নিচ পর্যন্ত সব মেটালগুলো লাইন দিয়ে পরপর থাকতো, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, ক্রোমিয়াম, নিকেল, lead, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এরকম একটা সিরিজ ছিল। এটা বলতে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এইগুলোকে বলা হয় গুড মেটাল, কারণ এগুলোই সেই তারা যারা অক্সাইড হাইড্রোক্সাইড করছে। এগুলো হচ্ছে ব্যাড মেটাল, এগুলো ওয়াটারের সঙ্গে খুব চট করে রিয়্যাক্ট করে না, অ্যাসিডের সঙ্গে করলেও করতে পারে, ওয়াটারের সঙ্গে খুব চট করে রিয়্যাক্ট করে না, ব্যাড মেটাল। অ্যাসিডের সাথে করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, এরা বোথ ওয়াটার এবং অ্যাসিডের সাথেই হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারে। আর এগুলো হচ্ছে আগলি মেটাল। এই গুড ব্যাড আগলিটা কিন্তু আমার দেওয়া নাম। এরা হাইড্রোজেনকে কোনোভাবেই না তো জলের থেকে না তো অ্যাসিডের থেকে কারোর থেকেই কোনোভাবে রিপ্লেস করতে পারে না, ঠিক আছে? রিপ্লেস H ফ্রম H2O at room temperature, এটা হচ্ছে রিপ্লেস H from H2O and acid at room temperature. No replacement of hydrogen from H2O and acid. কারোর থেকে এটা কোনোভাবেই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। তাহলে এই মেটালগুলো একটা বড় সোর্স হাইড্রোজেনটাকে তৈরি করার। তাহলে জলের সাথে যখন রিয়াকশন দেখিয়েছি, তাহলে ইজিলি আমরা সেকেন্ড রিয়াকশনে এটাকে অ্যাসিডের সাথে দেখিয়ে দিতে পারি। মেন কাজ একটাই, সেই মেটালগুলো যে নেগেটিভ পোর্শনটা আছে সেটাকে টেনে ধরা। মেটাল প্লাস এইচ এ, হ্যাঁ, এম এ প্লাস এইচ ওয়াইজ করে দাও, ভ্যালেন্সি ওয়াইজ তুমি ব্যাপারটা করতে পারো। যেমন তোমার অ্যাসিড হবে, যেমন তোমার মেটাল হবে, সেইভাবে তোমার সল্ট হবে, সেইভাবে তোমার রিয়াকশন হবে। ডিপেন্ড করবে তুমি মেটালের কত ভ্যালেন্সি চো আর অ্যাসিডের কি, এটার কি ভ্যালেন্সি চো। হোয়াট ইজ এ? এ মানে হচ্ছে Cl বা NO3 বা H বা SO4 এগুলো। তাহলে এইচ এ হয়ে যাচ্ছে আমার HCl, HNO3, H2A হয়ে যাচ্ছে আমার H2SO4, এরকম ভাবে আর কি ব্যাপারটা ভ্যারি করছে। আর এই এম গুড মেটাল বা ব্যাড মেটাল যা খুশি হতে পারে, গুড অর ব্যাড মেটাল। আগলি মেটাল তো করবেই না, একটু আগেই বলে দিয়েছিলাম। আগলি মেটাল তো করবেই না, কারোর সঙ্গে করবে না। এইখানে একটা ছোট্ট চেঞ্জ দরকার।
চেঞ্জটা হচ্ছে এখান থেকে H2টা উড়িয়ে দিই। এরা H2O থেকে রুম টেম্পারেচারে করতে পারে না, অ্যাসিডের থেকে করতে পারে। আর এইখানে আমি অ্যাসিডটা লিখে দিই। গুড মেটালরা অ্যাসিডের সঙ্গে রুম টেম্পারেচারে, জলের সঙ্গে রুম টেম্পারেচারে রিঅ্যাক্ট করতে পারে, অ্যাসিডের সঙ্গে সবাই রিঅ্যাক্ট করতে পারে। গুড মেটাল কিন্তু খেয়াল রাখতে হবে যেন ডাইলিউট অ্যাসিড হয়। কনসেন্ট্রেট অ্যাসিড রিডাকশন নাও করতে পারে, দে মাস্ট ডাইলিউট। কনসেন্ট্রেট এই কাজটা রিয়াকশন, এই হাইড্রোজেন প্রোডাকশনটা নাও করতে পারে। কারণ কনসেন্ট্রেট অ্যাসিডের মধ্যে একটা বিশেষ টেন্ডেন্সি দেখা যায়, তাকে বলে অক্সিডেশন টেন্ডেন্সি, যেটা আগে চ্যাপ্টারে করলাম। আর হাইড্রোজেন একটা রিডিউসিং এজেন্ট, এখানে ডিসকাস করছিলাম হাইড্রোজেনের একটা রিডাকশন প্রপার্টি আছে, এই যে রিডিউসিং এজেন্ট। তাহলে ওরা কনসেন্ট্রেট অ্যাসিডের সাথে কিন্তু রিয়্যাক্ট করে ফেলতে পারে। কনসেন্ট্রেটেড HNO3 or H2SO4 are oxidizing in nature. They will react with reducing agent hydrogen to produce ওয়াটার। ওরা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে ওয়াটার তৈরি করে ফেলে। তাই জন্য কনসেন্ট্রেট অ্যাসিডকে কিন্তু এখানে ইউজ করলে চলবে না, অলওয়েজ ইউজ ডাইলিউট অ্যাসিড। এবার অ্যাসিডের স্ট্রেংথ যত কমবে, মেটালের স্ট্রেংথ তত বাড়াতে হবে। এবার মেটালও স্ট্রং উইক হতে পারে, অ্যাসিডও স্ট্রং উইক হতে পারে। তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং মেটাল উইল রিঅ্যাক্ট। স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং মেটাল, স্ট্রং মেটাল নয় গুড মেটাল, ব্যাড মেটাল, এগুলো আর কি, এরা হাইড্রোজেন তৈরি করবে। স্ট্রং অ্যাসিড উইক মেটাল, এরাও হাইড্রোজেন তৈরি করবে। উইক অ্যাসিড স্ট্রং মেটাল, এরাও করবে, কিন্তু উইক অ্যাসিড উইক মেটাল করবে না। এখানে উইক মেটাল বলতে আমরা ব্যাড মেটালগুলোর কথা বলছি, যেগুলো স্ট্রং অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রডিউস করতে পারে। তাহলে এখানে আমি উইকটাকে ব্যাড দিয়ে রিপ্লেস করে দিই, আর স্ট্রংটাকে গুড মেটাল দিয়ে রিপ্লেস করে দিই। তার মানে তুমি যদি একটা উইক অ্যাসিড নাও, তাও CH3COOH, তার সঙ্গে তুমি সোডিয়াম দাও আর তার সঙ্গে তুমি আয়রন দাও, এটাতে রিঅ্যাক্ট করবে, এটাতে কিন্তু রিঅ্যাক্ট করবে না। তুমি একটা স্ট্রং অ্যাসিড নাও, তাই তুমি সোডিয়াম দাও কি চাই আয়রন দাও, দুটো দিয়েও রিঅ্যাক্ট করে যাবে। এটা উইক, এটা স্ট্রং, এটা গুড মেটাল রিঅ্যাক্ট করলো, এটা ব্যাড মেটাল রিঅ্যাক্ট করলো না, কিন্তু ব্যাড মেটাল স্ট্রং অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করলো।
তাহলে অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রডিউস হতে পারে। কিন্তু মজার কথা হচ্ছে অ্যালকালির থেকেও হাইড্রোজেন প্রডিউস হতে পারে, কিন্তু আমরা তো জানি অ্যালকালিগুলো ইউজুয়ালি OH মাইনাস দেয়, দে আর দ্য প্রোভাইডার অফ দ্য নেগেটিভ, কিন্তু হাইড্রোজেন দিচ্ছে কি করে? এইখানে হচ্ছে কায়দা। কিছু কিছু মেটাল আছে যারা অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন প্রডিউস করতে পারে বা বেসের সঙ্গে হাইড্রোজেন প্রডিউস করতে পারে, এদেরকে অ্যাম্ফোটেরিক মেটাল বলা হয়। অ্যাম্ফোটেরিক 4টে জেন্ডার হয় বাংলায়, বিশেষ করে মেল, ফিমেল, বোথ, নান। ঠিক তেমনি অ্যাম্ফোটেরিক হচ্ছে একটা এই ধরনের একটা টিপিক্যাল বোথ টাইপের জিনিস। এটা আমরা এখন অ্যাসিড বেস চ্যাপ্টারটা যাব, মানে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা, তখন এই ব্যাপারটা আরো ডিটেলসে দেখব। খালি এইটুকুনি বুঝে নাও যে কিছু কিছু অক্সাইড আছে যারা অ্যাসিডিক হয়, কিছু কিছু অক্সাইড আছে যারা বেসিক হয়, কিছু কিছু অক্সাইড আছে যারা বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যারেক্টার দেখায়। ইটস লাইক থার্ড জেন্ডার। অ্যান্ড কিছু কিছু আছে যেটা নাইদার অ্যাসিডিক নট বেসিক, নাইদার অ্যাসিডিক নট বেসিক, ইনঅ্যানিমেটেড অবজেক্টস। ঠিক আছে, যেমন ধরো CO2, SO2, এরা হচ্ছে সব অ্যাসিডিক। বেসিক হচ্ছে Na2O, CaO, এরা হচ্ছে বেসিক। বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক এরকম মেটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, lead অক্সাইড, টিন অক্সাইড। এদের মধ্যে অ্যাসিডিক টেন্ডেন্সিও আছে, আবার বেসিক টেন্ডেন্সিও আছে। আর নাইদার অ্যাসিডিক নট বেসিক হচ্ছে H2O, CO, NO, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, এরা হচ্ছে নাইদার অ্যাসিডিক নট বেসিক, নিউট্রাল। তাহলে এই যে যারা বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক আছে, ইটস কাইন্ড অফ লাইক অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া যেমন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, দু জায়গাতেই ওর টেরিটরি, ও দু জায়গাতেই থাকতে পারে। কিন্তু ঠিক তেমনি এখানেও সেই অ্যাম্প সাউন্ডটা ইউজ করা হচ্ছে, অ্যাম্ফোটেরিক। এরা বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যারেক্টার দেখাতে পারে। তাই সব অ্যাম্ফোটেরিক যেসব অক্সাইডগুলো আছে তাদের যে মেটালগুলো, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, lead, টিন, অ্যাম্ফোটেরিক মেটাল। এই মেটালগুলো অ্যাসিডের সাথে তো হাইড্রোজেন গ্যাস তৈরি করেই, কিন্তু বেসের সাথেও এরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। মানে এরা সোডিয়ামের থেকে হাইড্রোজেনকে তাড়াতে বেশি ইন্টারেস্টেড, কারণ সোডিয়ামটা ওপরে রয়েছে, জিঙ্কের ওপরে রয়েছে, জিঙ্ক এমন একটা জায়গা বিলং করছে সোডিয়ামের ওপরে। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে একটা প্রপার্টি হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ওপরের মেটালকে কেউ নিচের মেটাল দিয়ে রিপ্লেস করতে পারবে না, যে কারণে হাইড্রোজেনকে দিয়ে আমরা এই মেটালগুলোকে রিপ্লেস করতে পারি না, কিন্তু কপার সিলভারকে করতে পারি, বা এই মেটালগুলো দিয়ে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারি, ওয়াটার থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে। হাইড্রোজেনকে বললাম তুই চলে যা, তুই ফ্রি হয়ে যা, আমরা গিয়ে রিঅ্যাক্ট করছি, কিন্তু ওই তলার মেটালগুলো পারে না, যে কারণে নো রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন পাশে লেখা আছে। তো জিঙ্কও যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কাছে এলো, ওর কাছে দুটো ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের অপশন আছে, ও কাকে রিপ্লেস করবে? সোডিয়ামও আছে, হাইড্রোজেনও আছে, কাকে রিপ্লেস করবে?
ও ডিসাইড করলো যে ও হাইড্রোজেনকে রিপ্লেস করবে, সোডিয়ামকে রিপ্লেস করলো না, তাই জন্য হয়ে গেল সোডিয়াম জিঙ্কেট। কিন্তু যদি উল্টোটা দিতে, 2 সোডিয়াম দিতে করে ZnOH হোল 2 দিতে, ও কিন্তু 2 NaOH আর Zn করে দিত। তার মানে কি হলো, সোডিয়ামটা জিঙ্ককে রিপ্লেস করতে বেশি ইন্টারেস্টেড হয়ে গেল হাইড্রোজেনের জায়গায়। তো হাইড্রোজেনটা অক্সিডেশনে রয়ে গেল, NaOH হয়ে গেল, জিঙ্ক পালিয়ে গেল। তাই জন্য সোডিয়ামটা সত্যি সত্যি মেটালিক মেটাল, তাই জন্য এটা গুড মেটাল। কিন্তু এটার মধ্যে একটুখানি যেন নন মেটালিক ক্যারেক্টার ঢুকে পড়েছে, এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক মেটাল। Male with a few characteristics of female, metal with a few characteristics of non-metal, just like that. তাহলে এইভাবে আমরা জিঙ্কের রিয়াকশন দেখতে পারি, অ্যালুমিনিয়ামের রিয়াকশনও দেখতে পারি। অ্যালুমিনিয়াম দিয়েও এই কাজটা হতে পারে, অ্যালুমিনিয়াম প্লাস NaOH NaLO2 আর হাইড্রোজেন। খেয়াল করে দেখো, এখানে অক্সিজেন নাম্বার সোডিয়াম নাম্বার থেকে ডাবল, কিন্তু এখানে অক্সিজেন নাম্বার সোডিয়াম নাম্বার ইকুয়াল। এটাতে এই প্রবলেমটা ছিল না। Zn প্লাস 2 NaOH এই প্রবলেমটা ছিল না। Na2ZnO2 যতগুলো অক্সিজেন আছে ততগুলোই সোডিয়াম আছে, 1:1 রেশিও, 2:2, 1:1। তাহলে খুব সহজেই ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু এখানে ব্যালেন্স হচ্ছে না। তার জন্য কি আনতে হবে, সেই আগের দিন আয়ন ইলেকট্রন মেথড করছিলাম, এটা জল আনতে হবে। তা জল কি করছে, এক্সট্রা অক্সিজেনটা সাপ্লাই করছে। তাহলে এবার সবাইকে টয়েস করে দাও, হাইড্রোজেনটাকে থ্রাইস করে দাও, দেখো ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তাহলে এক্সট্রা অক্সিজেনটা জন্য ওয়াটার সাপ্লায়ার হয়ে চলে এসছে। তাই যেখানে আমার রেশিওটা বিগড়ে যাবে সেখানে আমি ওয়াটারকে অক্সিজেনের সাপ্লাই হিসেবে আনতে পারি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রি এই সেন্সটাই আমাদের আয়ন ইলেকট্রন মেথডে সাপ্লাই করা হচ্ছিল, যে ব্যালেন্স করার জন্য আমাদের কিন্তু এখানে ওয়াটারটা আনতে হচ্ছে। এবং প্র্যাকটিক্যালি দেখা যায়
যে রিয়েল লাইফেও আমাদেরকে এই ওয়াটার এনেই রিয়াকশনটা কমপ্লিট করতে হচ্ছে। উইদাউট দ্য প্রেজেন্স অফ দ্যাট ওয়াটার দিস রিয়াকশন ইজ নট পসিবল। তাহলে মেটাল থেকে গেল এগুলো, একটা হচ্ছে মেটালের সঙ্গে ওয়াটার, একটা হচ্ছে মেটালের সঙ্গে অ্যাসিড, একটা হচ্ছে মেটালের সঙ্গে বেস। নাম্বার 2, অন্যান্য কম্পাউন্ড থেকে, যেমন ধরো ওয়াটার থেকে ডাইরেক্ট ইলেকট্রোলাইসিস করে, যেভাবে এই যে হাইড্রোজেন পাওয়ার্ড কারগুলো আছে সেসব হাইড্রোজেন পাওয়ার্ড কারে হাইড্রোজেন সাপ্লাই করা হয়। H2O কে আয়োনাইজ করে নেওয়া হয় অ্যাসিড দিয়ে H+ আর OH-। Now this H+ goes to cathode, accept an electron to form H. 4H produces 2H2. And this OH- goes to anode, and release 4 electrons. So these 2 electrons are cancelled out in the overall reaction. Now these 4 OH will produce 2 H2O and 1 O2. So if you add those 4 lines, H2O, 4H+, 4OH-, 4H+ plus 4E- 4H, 4OH-, 4OH plus 4E-, 4H, 2H2, 4OH, 2H2O plus O2. Add these 5 lines. Hydrogen got cancelled, electron got cancelled, this hydrogen cancelled, this OH cancelled, this OH got cancelled. Twice of the 2 of the water is cancelled to form 2H2O. So 2H2O is producing 2H2 and O2. This is the same reaction happens in photosynthesis. In the leaves, এই ময়েশ্চার আর এই অক্সিজেনটাই পাতা দিয়ে বেরিয়ে যায়, আর হাইড্রোজেনটা রিয়াকশনের মধ্যে ঘুরতে থাকে। এখানে হাইড্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে গেল, ওখানে হাইড্রোজেনটা গ্যাস হয়ে না ঘুরিয়ে রিয়াকশনের মধ্যে ঘুরতে থাকে। So these are the preparations of water, but industrially neither of these processes are used because these cost too much of pure material. পিওর মেটাল চাই বা পিওর অ্যাসিড চাই বা পিওর ওয়াটার চাই, তবে আমরা এই জিনিসটা করতে পারবো। কিন্তু ইন্ডাস্ট্রিতে এত পিউরিটি মেনটেন করলে চলবে না। ইন্ডাস্ট্রি ইজ কোয়াইট রাফ অ্যান্ড টাফ। তো ওখানে এরকম ধরনের কোনো কি বলবো মানে সফিস্টিকেশনের জায়গা নেই। ইটস লাইক ধরতক্তা মার পেরেক, যেমন পেয়েছো হাতের সামনে তেমন করে দাও। দাঁড়াও, ইন্ডাস্ট্রিয়ালটা এখানেই করে দিই পেয়েছে আমরা।
ওকে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলো কয়েক ধরনের নামে আছে। নামে আছে বলতে মনে রাখতে একটু সুবিধা হয়। যেমন ফার্স্ট এটা হচ্ছে লেন্স প্রসেস। লেন্স প্রসেস নামটা মনে করা মাত্রই যেই জিনিসটার নাম তোমার মনে পড়া উচিত হচ্ছে রাস্ট। কারণ এখানে রাস্টের হেল্প নিয়ে আমরা কাজটা করে থাকি। এবারে টিউব নেওয়া হয়, এই টিউবে কি করা হয়, হাই টেম্পারেচারে একটা বক্স বানানো হয়, এটাকে ফার্নেস বলছে। এই ফার্নেসের মধ্যে রাখা হয় মেটালিক আয়রনকে। কি হয়েছে, এটা মেটালিক আয়রন গ্র্যানিউল করা, ঠিক আছে, গ্র্যানিউলার আয়রন। এবার এখানে দুটো পাইপ ঢোকানো হয়, একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে। সিমিলারলি পাইপের অ্যারেঞ্জমেন্ট এখানেও থাকে। কি করা হচ্ছে, এখান দিয়ে ঢোকানো হয় স্টিম, এখান দিয়ে ফার্স্টে ঢোকানো হয় স্টিম। এই স্টিমটা আয়রনের সঙ্গে রিয়্যাক্ট করে Fe3O4 তৈরি করে, রাস্ট Fe3O4। তাহলে লেন্স প্রসেসের সঙ্গে রাস্ট রিলেটেড, এইটা মাথায় আসলেই তুমি বুঝতে পারবে যে এখানে কি দিয়ে কার সঙ্গে রিয়্যাক্ট করাতে হবে, প্লাস 4টে হাইড্রোজেন তৈরি হয়ে যায়। ওকে, তাহলে এক সময় কি হবে, এই সবুজ রঙের আয়রনটা, সবুজটা আমি ইন্টেনশনালি দিয়েছি কালার, আয়রনের তো কালার সবুজ নয়, কিন্তু এটা গ্রিন পিওর, এটা বোঝাতে আমি সবুজটা দিয়েছি। এটা এক সময় আস্তে আস্তে ব্রাউন কালারের আয়রন অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। তখন কি হবে, আমাকে বারবার কি এটাকে বার করে পরিষ্কার করবো না, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কেন? তখন করা হয় কি, এই Fe3O4টাকে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিক্সচার, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস, এই ওয়াটার গ্যাসের মিক্সচার দিয়ে ট্রিট করা হয়। তাহলে দুখানা কার্বন মনোক্সাইড দুটো কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়, দুটো হাইড্রোজেন দুটো ওয়াটারে কনভার্ট হয়ে যায়, তাই 4টে অক্সিজেন দেখো বেরিয়ে চলে এলো, আর এফিটা আবার নর্মাল স্টেজে ব্যাক করে যায়। তাহলে নেট গেইন হলো আমার দুটো হাইড্রোজেন, এই দুটোকে তুমি অ্যাড করো তাহলে তুমি নেট গেইনটা দেখতে পাবে। সত্যি সত্যি অ্যাড করো না, অ্যাড করে কেটে দিও না, কিন্তু মনে করো যেন কাটছে। তাহলে 2H2O প্লাস 2CO 2CO2 আর 2H2 তৈরি করে ফেলছে। দিস ইজ দ্য নেট রিয়াকশন। কিন্তু পুরোটাই করা হচ্ছে আয়রন ক্যাটালিস্টের হেল্প নিয়ে। আয়রনটা মাঝখান থেকে নাক গলাচ্ছে, নাক বার করেছে, নাক গলাচ্ছে, নাক বার করেছে। দ্যাট ইজ লেম। It is not a lame process, it is lame process. Number 2, Bosch process. Bosch, জার্মানির এক বিখ্যাত কেমিক্যাল কোম্পানি Bosch।
প্রচুর মেডিসিন, প্রচুর ফার্টিলাইজার এই বস কোম্পানি তৈরি করেছে হিস্টোরিক্যালি। এরা কি করছে, এরা এক্সপার্টাইজ কোথায়, ওই ওয়াটার গ্যাসটা তৈরিতে। এরা কার্বন বা হাইড্রোকার্বন থেকে ওয়াটার গ্যাস তৈরি করে। কি করে, আইদার কোক মানে হচ্ছে পিওর কার্বন, মানে কয়লার পিউরিফাইড ফর্মটা, কোকের ওপর দিয়ে স্টিম পাঠিয়ে দেয়, স্টিম পাঠিয়ে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি করে। যেহেতু স্টিম থেকে তৈরি হচ্ছে তাই জন্য এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। অথবা হাইড্রোকার্বন থেকে ওয়াটার পাঠিয়ে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এটাও কিন্তু ওয়াটার গ্যাসই, কিন্তু তার কম্পোজিশনটা একটু আলাদা। ওখানে 1:1 ছিল, এখানে কিন্তু 1:1 নেই, একটু বেশি আছে হাইড্রোজেনটা। এটা তার নাম হচ্ছে সিন গ্যাস, কম্পোজিশনটা একটু আলাদা। এই ওয়াটার গ্যাসটাকে আমরা সিন গ্যাস নাম দিয়েছি। এবার এনের জায়গায় তুমি 1, 2, 3, 4 বসিয়ে ডিফারেন্ট কম্পোজিশন পেতে পারো। যেমন ধরো সি এর জায়গায় তুমি 2 বসাও, এর জায়গায় 2 বসাও, তাহলে C2H6 plus 2H2O will give you 2CO plus 5H2। খেয়াল করে দেখো, তাই আসছে। জাস্ট এনের জায়গায় 2 বসিয়ে আমি বার করেছি। এবার দুটোই তো তৈরি হলো, কার্বন মনোক্সাইড তৈরি হলো, হাইড্রোজেন তৈরি হলো। আমার কিন্তু হাইড্রোজেনটাকে দরকার, কার্বন মনোক্সাইডের দরকার নেই। হাইড্রোজেনটাকে দরকার, কার্বন মনোক্সাইডের দরকার নেই। তাহলে কি করবো, একটা বসের মতো একটা স্টেপ তৈরি করব, লাইক বস। এই হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইডের মিক্সচারটার সঙ্গে ওয়াটার দিয়ে দেবো, আর একটা ক্যাটালিস্ট দিয়ে দেবো, তার নাম হচ্ছে FeCrO4। আর মোটামুটি এটাকে 400°C হিট করে দেবো। এই ওয়াটারের থেকে কার্বন মনোক্সাইডটা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, আর হাইড্রোজেনটা মিশে যাবে। তাহলে একবার এক জায়গায় আমরা হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইডের মিক্সচার তৈরি করলাম, তারপর সেখান থেকে কার্বন মনোক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করলাম। এবার তুমি যদি এই মিক্সচারটাকে লো টেম্পারেচারে হাই প্রেসারে পাঠাও, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইডটা লিকুইড কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেনটা গ্যাসিয়াস হাইড্রোজেনই থেকে যাবে। এইটা এবার সেপারেট হয়ে গেল। তো এই প্রসেসের মেইন টার্গেটটাই হচ্ছে হাইড্রোজেনকে পিওর কন্ডিশনে সেপারেশন as quick as possible, as maximum as possible। Next, hydrogen reactions.
ফিজিক্যাল প্রপার্টিজ আমরা আগে দেখে নিয়েছি, এবার বাকি কেমিক্যাল প্রপার্টিজ। রিঅ্যাকশনস অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রপার্টি হচ্ছে রিডাকশন। সে সবার সঙ্গে রিডাকশন করতে পারে এক্সেপ্ট মেটালস। মেটালের সঙ্গে ও খুব বেশি রিয়াকশন করতে চায়ও না, করলেও সেখানে কিন্তু আমরা অক্সিডেশন দেখতে পাবো। কারণ আগেই আমরা ডিসকাস করেছিলাম যে ইলেকট্রো পজিটিভ ইলেকট্রো নেগেটিভিটির উপর অক্সিডেশন রিডাকশন ডিপেন্ড করে, না তো কি হাইড্রোজেন না অক্সিজেন কে লাগছে তার উপর। এবার যেহেতু মেটালস হাইড্রোজেন থেকেও বেশি ইলেকট্রো পজিটিভ, তাহলে সেখানে অ্যাডিশন অফ হাইড্রোজেন টু মেটাল আমার অক্সিডেশন হয়ে যাবে। তাহলে ফার্স্টে সেটা দিয়েই শুরু করি, অক্সিডাইজিং প্রপার্টি অফ হাইড্রোজেন। রিঅ্যাকশন উইথ মেটালস। অ্যাক্টিভ মেটাল, সব মেটাল নয় কিন্তু, জাস্ট গুড মেটালগুলোর সাথে ও খুব ভালো রিঅ্যাক্ট করতে পারে। লিথিয়াম প্লাস H2 2LiH, ক্যালসিয়াম প্লাস H2 CaH2। কিন্তু তাহলে আমি রুম টেম্পারেচার দুজনকে পাশাপাশি ধরে রাখলাম আর ও ধর লেগে গেল, তা নয়। অক্সিজেনের অ্যাবসেন্সে মোটামুটি 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। অক্সিজেনের অ্যাবসেন্সে কে কারণে বললাম, যাতে পুড়ে না যায়। কোনো একটা ইনার্ট গ্যাসও আমরা ওখানে এনভায়রনমেন্টে ভরে রাখতে পারি, যাতে কোনোভাবে অক্সিজেনটা ওখানে না চলে আসে। কারণ অক্সিজেনের প্রেজেন্সে আমি হাইড্রোজেনকে গরম করব আর হাইড্রোজেন অক্সিজেনকে বার্ন করে ওয়াটার তৈরি করবে না, তা তো হয় না। তো এটা হচ্ছে মেটালের সঙ্গে রিয়াকশন। নন মেটালের সাথে কিন্তু রিয়াক্ট করতে একটু বায়না করে। রিডিউসিং ক্যারেক্টার অফ হাইড্রোজেন। নন মেটাল ওর যার সঙ্গে সব থেকে ভালো রিয়াক্ট করে ফেলে একদম চটপট চটপট করে, সেটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের সঙ্গে নন মেটাল হিসেবে, মানে হ্যালোজেন আর কি নন মেটালের মধ্যে সব থেকে বেশি রিয়াক্টিভ। লেটস সে AB নন মেটালের মধ্যে ফার্স্টেই হ্যালোজেন। ফ্লোরিনের সঙ্গে তো অন্ধকারে রিয়াক্ট করে ফেলে, এবং শুধু রিয়াক্ট করে না, আরো বেশি ভালো করে রিয়াক্ট করার চেষ্টা করে, তার জন্য একটা ডাইমার ফর্ম করে দেয় H2F2। ক্লোরিনের সঙ্গেও করে, কিন্তু একটু হেল্প লাগে সানলাইটের, ডাইরেক্ট এক্সপোজ করতে হবে না, একটু ডিফিউজ সানলাইট। ডিফিউজ মানে হচ্ছে আমরা যে ঘরে বসে রয়েছি সেই ঘরটা যদি ওয়েস্টার্ন সাইডে কোনো উইন্ডো না থাকে, তাহলে আমাদের ঘরে ডাইরেক্ট রোদ ঢুকছে না, কিন্তু এদিক ওদিক ধাক্কা টাক্কা লেগে ঢুকছে। তো ওইটা হচ্ছে ডিফিউজ সানলাইট। হ্যাঁ, ঠিক সেরকমভাবে এখানেও ডিফিউজ সানলাইট দিলে 2HCl তৈরি করবে, কিন্তু এটা ডাইমার করবে না, এটা জাস্ট 2HCl। তবে এভাবে করতে পারে হ্যালোজেনের সাথে। অক্সিজেনের সাথে করে, মোটামুটি 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চাই। সে কারণে হাইড্রোজেন গ্যাসকে তুমি যদি লিক করিয়ে দাও এয়ারে, হাইড্রোজেন গ্যাস কিন্তু জ্বলতে থাকবে না, একটু তাপ দিতে হবে, একটা দেশলাই কাঠি অন্তত জ্বালাতে হবে। তাহলে ওটা হয়ে যাচ্ছে H2O। এবার যত নন মেটালের সাথে যাচ্ছে, তত ডিম্যান্ড বেড়ে যাচ্ছে। ডিম্যান্ড বাড়ছে বলতে ওর ক্যাটালিস্ট, ওর টেম্পারেচার, ওর প্রেশার, এগুলো যেন একটু বেশি স্ট্রং হয়ে উঠছে। কারণ নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন লাগতে গেলে একটু বেশি বায়না করে।
এটাকে হেবার্স প্রসেস বলে। আয়রন মলিবডেনামে মিক্সচার লাগে, আয়রন ক্যাটালিস মলিবডেনাম প্রমোটার, 200 ATM প্রেসার আর 750 কেলভিন টেম্পারেচার, তবে এটা অ্যামোনিয়া তৈরি করে। তাহলে ডিমান্ড বাড়ছে আস্তে আস্তে। সালফারের সঙ্গেও মোটামুটি নাইট্রোজেনের মতোই হাই প্রেসারে আর মোটামুটি 750 কেলভিন টেম্পারেচারে এটা H2S তৈরি করছে। কার্বনের সঙ্গে তো বাবা, কার্বনের সঙ্গেও কি ইলেকট্রিক শক দিতে হচ্ছে, ইলেকট্রিক শক ছাড়া হচ্ছেই না। যদি তুমি 1000 ডিগ্রি সেলসিয়াসে দাও ইলেকট্রিক শক না দিয়ে হাই প্রেসারে, হাই প্রেসারটা সবসময় দরকার, কারণ হাইড্রোজেন খুব উড়ে যেতে চেষ্টা করে, বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখায়, এই পালিয়ে গেল, এই পালিয়ে গেল। এই পালিয়ে যাওয়াটা বাঁচাতে ওকে প্রেসার দিয়ে ধরে রাখতে হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে CH4। কিন্তু তুমি যদি এটাকে ইলেকট্রিক শক দেওয়ার চেষ্টা করো তাহলে কার্বনটা বেশি হলেও অসুবিধা নেই। 3200 ডিগ্রি সেলসিয়াস ক্রিয়েটেড বাই ইলেকট্রিক আর্ক, তাই এটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। ইলেকট্রিক আর্ক বলতে এরকম একটা জিনিস, দুটো ইলেকট্রোড থাকে, তার মাঝখানে এরকম জিগজ্যাগ প্যাটার্নের কারেন্টের, মনের জন্য একটা ওই আকাশে যেমন বিদ্যুৎ খেলে, থান্ডার স্ট্রাইক হয় যখন, তো এটা ফ্ল্যাশ লাইট মতো জ্বলে ওঠে, এইটাকে বলা হয় ইলেকট্রিক আর্ক। আর্কের মধ্যে যদি তুমি হাইড্রোজেনটাকে ধরো আর পাশাপাশি যদি কার্বন থাকে, তাহলে সেই কার্বনটা সেই হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যাসিটিলিন করে ফেলছে। তাহলে এগুলো হচ্ছে রিডাকশন, রিডিউসিং নেচার। কিন্তু এই রিডিউসিং নেচারটা ও আরো অনেকজনের সঙ্গে দেখাতে পারে, যেমন মেটাল অক্সাইড, মেটাল হ্যালাইডস, মানে মেটাল সল্ট আর কি। নাম্বার 2 মেটাল অক্সাইডের সাথে দেখায়। কোন মেটালগুলো? যে মেটালগুলো খুব ভালো অক্সিজেনকে ধরে রাখতে পছন্দ করে না, ব্যাড অ্যান্ড আগলি মেটাল, এরা তো মোটামুটি ফ্রি থাকলেও হ্যাপি। তো এইসব মেটালে যদি তুমি অক্সাইড নাও, যেমন ধরো কপার অক্সাইড, তার সঙ্গে তুমি হাইড্রোজেন দাও, বা আয়রন অক্সাইড একটু আগেই দেখাচ্ছিলাম, তাহলে এগুলো কি হয়, মেটালটা ফ্রি হয়ে যায়, যাক বাবা আমি বেঁচে গেলাম, আর হাইড্রোজেনটা জল হয়ে যায়। দিস প্রুভস অ্যাফিনিটি অফ হাইড্রোজেন টুয়ার্ডস অক্সিজেন। That this is a kind of a reduction. মেটালটাকে ফ্রি করে দিচ্ছে। কিন্তু তা বলে কি এখানে গুড মেটাল আনলে হবে, সোডিয়াম টোডিয়াম আনলে হবে না? ওরা অক্সিজেনকে খুব পছন্দ করে, ইলেকট্রো পজিটিভ, তো ইলেকট্রো নেগেটিভকে খুব বেশি পছন্দ করবে, এদের ইলেকট্রো পজিটিভিটি তেমন বেশি নেই, তাই জন্য এরা অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। মেটাল অক্সাইড হতে পারবে, মেটাল সল্ট কেন হতে পারবে না? মেটাল ক্লোরাইড PbCl2, Pb plus 2HCl, Cu2Cl2, 2Cu plus 2HCl। ঠিক আছে, এই ক্ষেত্রে বেসিক্যালি আগলি মেটালগুলোতেই কাজে দেয়, মানে যারা হাইড্রোজেন তলায় আছে তারা আর কি হাইড্রোজেনকে দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বলা যেতে পারে যে দিস মেটালস আর রিপ্লেসড বাই হাইড্রোজেন। অ্যাজ আগলি মেটালস লাইক Cu, Hg, Ag sits below
hydrogen, thus they are replaced by hydrogen. So this is their prime characteristics. কোথাও কোথাও আবার অ্যাডিশন করে হয়, এটা রিমুভাল করে হচ্ছে, এখানে হাইড্রোজেন রিমুভালের কাজ করছে, কোথাও কোথাও অ্যাডিশন করে রিডাকশন করে। উইথ কম্পাউন্ড নন মেটালিক কম্পাউন্ড, নন মেটালিক কম্পাউন্ড, যেমন ধরো কার্বন মনোক্সাইড, এটাকে তুমি যদি ক্যাটালিস্ট দাও ওই হেবাস প্রসেসের মতো, খালি আয়রন মলিবডেনাম ইউজ না করে জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড ইউজ করো, তাহলে এটাই হয়ে যাচ্ছে মিথানল। তাহলে এখানে এটা ছিল হচ্ছে +2, এখানে হয়ে গেল +4, তার মানে এটা হচ্ছে অক্সিডাইজ হয়েছে। এটা সেটা তো অক্সিডাইজ বলা যাবে না, বলা যাবে কি না, এটা অক্সিডাইজ, এটা ডাইরেক্ট কম্বিনেশন, এটা ডাইরেক্ট কম্বিনেশন, অক্সিডেশন নাম্বারটা না দিলেও চলে। ডাইরেক্ট কম্বিনেশন হয়েছে এটা না। তারপর আমার একটা কোশ্চেন আছে, কি বলো? বলছি স্যার সালফার ডাইঅক্সাইড, সালফার আর যদি আমি হট ওয়াটার মিক্স করি তাহলে তার রেজাল্টেন্টটা কি হচ্ছে স্যার? প্রোডাক্ট সালফার আর সালফার আর হট ওয়াটার, সালফার আর হট ওয়াটার, হ্যাঁ হ্যাঁ, সালফার তো মেটাল নয়, হাইড্রোজেনকে রিপ্লেস করবে, তাহলে এটা কি প্রোডাক্ট ফর্ম করছে স্যার? বুঝতে পারছি না। ওটা কি এখানে কোথাও পেলে? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বাড়িতে করছি। এখানে কোথাও পেলে কি আজকে? না না এখানে না, ওই জন্য আমি জিজ্ঞাসা করছি। এটার সঙ্গে রিলেটেড কি? হ্যাঁ এটার সাথে রিলেটেড আছে হাইড্রোজেন চ্যাপ্টারে। কোথায় বলো? আমি আপনাকে ক্লাসটা শেষ করে দিই, তারপর ছবি পাঠাবো। একটু প্লিজ বলবেন স্যার। তুমি আগে রিঅ্যাকশনটা পাঠাও। আচ্ছা ঠিক আছে। নন মেটাল ইউজুয়ালি ওয়াটারের থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করার কথা নয়, মানে কিছুই হওয়ার কথা নয়। বুঝেছো? দিস ইজ মাই প্রিলিমিনারি অ্যান্সার। কারণ আমার কাছে যে রেফারেন্সগুলো আছে তাতে এরকম কোনো রিয়াকশন আমি দেখতে পাচ্ছি না। সালফার আর হাইড্রোজেনের রিয়াকশন হতে পারে, সালফার অক্সিজেনকে রিপ্লেস করার কথা নয়, কারণ সালফার অক্সিজেন নিচে আছে। সম্ভবত কোনো রিয়াকশন হয় না। ওকে, আর আরেকটা আছে যেখানে আমরা হাইড্রোকার্বনের সঙ্গে করতে পারি, ওটাও নন মেটালিক কম্পাউন্ডই হচ্ছে। হাইড্রোকার্বন বলতে হচ্ছে C2H4 বা C2H2। C2H6 করে দিচ্ছে, মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে ওখানে, এই ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড করে দিচ্ছে।
এখানে কি হচ্ছে, একবার ডাবল বন্ড কনভার্ট হচ্ছে, দুটো হাতে দুটো হাইড্রোজেন ঢুকছে, আরেকবার সেটাই সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, দুটো হাতে দুটো হাইড্রোজেন অলরেডি ঢুকেছিল, আরও দুটো হাতে দুটো হাইড্রোজেন ঢুকে গেল। তাহলে এভাবে 2H2 ঢুকে যাচ্ছে ট্রিপল বন্ড থাকলে। আর তুমি যদি এখানে হাইড্রোজেনের সাথে কার্বন মনোক্সাইড যদি তুমি দাও, ইনস্টেড অফ হাইড্রোজেন অ্যালোন, তুমি যদি কার্বন মনোক্সাইড দিয়ে ট্রিট করতে, ধরো CH2 ডাবল বন্ড CH2, তাতে হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড দিয়ে ট্রিট করলে সেটা হয়তো CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড OH, মানে CH3 CH2 CHO, অন্য একটা ক্যাটাগরির কম্পাউন্ড অ্যালডিহাইড হয়ে যেত। এখানে ক্যাটালিস্ট লাগতো। তো দিস আর দ্য রিয়াকশনস অফ হাইড্রোজেন। রুদ্র আর সবর্ণ লিভ করতে পারো, বাকি দুজন থাকো। আচ্ছা, তোমরা যেহেতু একটু পরে জয়েন করছো, তোমাদের থেকে প্রথম দিকের জিনিসটা একটু দেখিয়ে দিই। প্রথম দিকে আমরা এটা করছিলাম, সেটা তোমরা ক্লাস 10 লেভেলে অলরেডি করেছো একবার। সেটা হচ্ছে হাইড্রোজেনের ডিসপিউটেড পজিশন। হাইড্রোজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনটা আচ্ছা সৌবর্ণ, তুমি কি ওই কোয়েশ্চেনটার অ্যান্সারটার জন্য ওয়েট করছো? সৌবর্ণ স্যার ও তো নেই। নেই? আমার এখানে দেখাচ্ছিল। না। এনিওয়ে, তো যদি তুমি ওর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1, দুটো এলিমেন্ট আছে যাদের পজিশন ডিসপিউট। একটা হচ্ছে হাইড্রোজেনের, আরেকটা কিন্তু হিলিয়ামের। এক মিনিট, আমার কম্পিউটার যখন তখন ঠান্ডা হতে পারে, দাঁড়াও।